মন কেমনের বৃষ্টি, লেখনীতে পুষ্পিতা প্রেমা। পর্ব সংখ্যা ৮। চেনা কণ্ঠস্বর শুনে ঈশা চট করে দাঁড়িয়ে পড়ে। আধি আওয়াজ করে ডাকে, সিস্টার। সিস্টার দৌড়ে আসে, বলে, ইয়ে স্যার। এটি সেই শিশুটির কেবিন, আদিশা খানম পরি, ডটার অফ ব্রিক রেজওয়ান খান। ঈশা পিছু ফিরে তাকালো না সাদা অ্যাপ্রন পরিহিত ডক্টরটিকে দেখতে। ওড়না দিয়ে পুরো মুখ ঢেকে ফেললো, ঘুমটা নামিয়ে দিল। এক্ষণে গুটিছুটি মেরে দাঁড়িয়ে রইল। আদি চুপি চুপি হেঁটে ছোট্ট মেয়েটির পাশে বসলো। তার মধ্যে রিপ চলে আসে। রিপকে দেখে আদি হাসলো। দুইজনই স্কুল লাইফের খুব ভালো বন্ধু। সময় পরিস্থিতি প্রয়োজনে দুইজন দুদিকে চলে গিয়েছিল। আজ নতুন করে যেন আবারও পরিচিত হলো। আদি হেসে বলল, রিপ, তোর ভাইয়ের মেয়ে ঠিক তোর মতোই কিউট। রিপ হাসলো, বলল, চা সালা, কিউট মিউট পরে দেখিস, আগে ট্রিটমেন্ট দিয়ে দে, তাড়াতাড়ি সুস্থ কর তো আমার মাটাকে। ভালো লাগছে না কিছুই, বাসায় ফিরতে মন চাইছে না, পুরো বাসা খালি খালি লাগছে। আদি হাসলো। গুটিছুটি মেরে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে একবার তাকায়, বলে, তুই কি এখানেই থাকিস? আই মিন আমাদের এলাকায়? তো আর কোথায় থাকবো? দেশে কবে ফিরেছিস? এই তো কিছুদিন আগে। আদি পরীকে দেখে বলল, মারাত্মক আঘাত পেয়েছে, সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে, কেউ দেখিসনি তোরা? রিপ চুপ করে থাকে, কিছুই বলে না। ঈশা মুখে ওড়না গুঁজা অবস্থায় ডুকরে কেঁদে ওঠে, নীরবে নিঃশব্দে। ঘুমন্ত মেয়েটির চেহারার দিকে তাকিয়ে জল ফেলে, ওড়না ভিজে যায়। ছোট্ট মেয়েটির পাশে বসে থাকা মানুষটির প্রতি আজ কেন জানি তার রাগ লাগছে। কি অদ্ভুত, সে তো রাগে না, তার তো রাগ লাগে না, কিন্তু আজ কেন এত রাগ লাগছে? এই মানুষটি সবকিছুর জন্য দায়ী, সবকিছুর। রিপ ঈশাকে বলে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন ইস্যু? ঈশা হকচকিয়ে যায়। আদি ভ্রুকুঞ্চকে তাকায়, বলে, পেশেন্টের মা বাবা কোথায়? রিপ বলে, দা ভাই আর ভাবি বাইরে আছে। ভাবির শরীর খারাপ লাগছে বোধহয়, মেয়ের জন্য কাঁদতে কাঁদতে সেও অসুস্থ হয়ে পড়েছে। আদি মাথা ঝাঁকিয়ে ঈশাকে মিন করে বলে, ইনি পেশেন্টের কে হয়? রিপ বলে, সে ফুপি। আদি ঠোঁট গোল করে বলে, ও, আমি আরো কত কিছু ভেবেছিলাম। ঈশা হকচকিয়ে যায়, এই লোক তো দেখছি তাকে চিনে ফেলেছে। রিপের হাতে সিস্টার প্রেসক্রিপশন ধরিয়ে দেয়। রিপ বেরিয়ে পড়ে। আদি সিস্টারকে বলে, সিস্টার, এই বাচ্চাটাকে রিলিজ দেওয়ার ব্যবস্থা করুন। সিস্টার বেরিয়ে যায়। আদি চুপচাপ তার হাতে থাকা ফাইল কিছুক্ষণ ঘেঁটে দাঁড়িয়ে পড়ে। এক কোনায় গুঁটিছুটি মেরে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকায়, ভ্রুগুঞ্চন করে তাকিয়ে থাকে। ঈশা আদির এভাবে তাকানো দেখে ভড়কে যায়, পিট করে দাঁড়ায়। আদি হাত নেড়ে বলে, মিস ঈশা, আপনি এভাবে মুখে কাপড় দিয়ে রেখেছেন কেন? আপনি সেই বৃষ্টি, আমি চিনতে পেরেছি কিন্তু। ঈশা চমকে পিছু ফিরে তাকায়, বলে, কিসের বৃষ্টি? আদি হাসে, দেখে মেয়েটার মুখ থেকে কাপড় সরে গিয়েছে, ফোলা ফোলা চোখ দুটো। যেভাবে কেঁদেছে নিজের মেয়ের জন্য কেউ বোধহয় এভাবে কাঁদবে বলে মনে হয় না। আদির হাসি পায় মেয়েটার ঝকঝক করা চোখ আর নাক দেখে, বলে, কিসের বৃষ্টি মানে? মন কেমনের বৃষ্টি, তাই নয় কি? ঈশা চোখ মেঝেতে নামিয়ে রাখে, তেরা জবাব দেয়, আপনার সাথে আমি কথা বলতে ইচ্ছুক নই, যেতে পারেন। আদি আইস করে বসে পড়ে বেডের ওপর, পরীর পাশে, বলে, যদি না যায়? ঈশা কিছু বলে না, অন্যদিকে মুখ করে তাকায়। আর চোখে পরীর নড়াচড়া দেখে। আদিও তাকায়, পরীকে উদ্দেশ্য করে বলে, হাই প্রিন্সেস। ঈশা দৌড়ে আসে, আদিকে ছুঁতে দেয় না। আদি প্রথমবার ছুঁতে গেল, কিন্তু পারল না। পরীর চোখের ওপর দিয়ে হাত থেকে পরীকে কোলে নিয়ে চলে গেল ঈশা। পরী ঈশার পিঠের দিকে চোখ পাকিয়ে তাকালো। পুরোটা সময় ধরে আদি হতভম্ব। ছুঁতে দিল না কেন? বাচ্চাটাকে তার দিকে তাকাতেও কেন দিল না? ঈশা কাটকাট জবাব দেয়, আপনি যেতে পারেন ডক্টর আদি চৌধুরী। আদি অপমান বোধ করে বলে, এক্সকিউজ মি। ঈশা তেড়া জবাব দিয়ে বলে, আপনি বের না হলে আমি বের হয়ে যাব। আপনি বের হবেন নাকি আমি? আদির চোয়াল শক্ত হয়ে যায়, লাল চোখে শাসিয়ে বের হয়ে যায় কেবিন থেকে। ঈশা পরীকে নিয়ে ধপ করে বসে পড়ে, এলোমেলোভাবে কেঁদে দেয়। পরী তার ছোট ছোট আঙুল দিয়ে ঈশার মুখে আঁকিমুখি করে, ডাকে, ফিপি, মিন্নি। ঈশার কান্না হাসি একাকার হয়, বলে, মিনি? মিনি আছে মা, বাসায় আছে, আমরা আর কিছুক্ষণ পরে বাসায় চলে যাব। পরী তার ডাগর ডাগর চোখ দিয়ে তাকায় ঈশার দিকে, ঠোঁট দেখিয়ে দেয়, কপালের ব্যান্ডেজ দেখিয়ে দেয়, নাক দেখিয়ে দেয়, তারপর বলে, উফ। ঈশাও যেন ব্যথা পেল, বলল, ব্যথা পেয়েছে আমার মা? পরে ঠোঁট বাঁকিয়ে মাথা নাড়ে, আঙুলে মোড়ানো ব্যান্ডেজ দেখিয়ে বলে, উফ। গোলগাল ঠোঁট দুটো ফুলাতে দেখে ঈশা হেসে দেয়, বলে, এইটা কি আমার মা? পরে ঈশার গালে গাল লাগিয়ে রাখে। অনেকক্ষণ পর ঠোঁট তার গালে একবার লাগায়, আরেকবার তুলে ছন্দ মিলিয়ে ডাকে, আম্মা, আম্মা। ঈশার চোখ বেয়ে উপচে পড়া খুশি ঝরে পড়ে। প্রত্যেকটা চোখের জল বলে দিচ্ছে এই জল কষ্টের নয়, বরং আনন্দের। মুনা দৌড়ে আসলো পরীর কাছে, পরীকে কেড়ে নেয় ঈশার হাত থেকে।
পরীকে এলোপাথারি আদর করে বলে, সব দোষ আমার ভুলের কারণে ও এত ব্যথা পেয়েছে, আমাকে ক্ষমা করো মা। পরী মুনার দিকে তাকিয়ে থাকে, আঙুল দিয়ে মুনার নাকে টোকা দেয়, গাল লাগিয়ে বলে, আম্মা, মিন্নি। মোনা হাসে, পরীকে আদর দিয়ে বলে, মিন্নি বাসায়, এক্ষুনি যাব মিন্নির কাছে। রিক দূরে দাঁড়িয়ে দেখে পরীকে, পরী দেখার সাথে সাথে ডেকে ওঠে, পাপ্পা, মিন্নি। রিক এগিয়ে আসে, মেয়েকে কোলে নেয়, শক্ত করে অনেকক্ষণ জড়িয়ে রাখে। পরীও মাথা ফেলে রাখে বাবার ঘাড়ে, বলে, পাপ্পা, মিন্নি। রিক পিঠে হাত বুলিয়ে দেয়, বলে, আমরা যাবো তো মিন্নির কাছে। মিনি তো তোমার উপর রেগে আছে, তুমি মিন্নিকে মেরেছ, মিনি তোমার সাথে আর কথা বলবে না। পরী চেপে ধরে রিককে, রিকের শার্টের কলার টেনে ধরে জোরে, ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। রিক কান্না থামানোর জন্য বলে, না না পাপা, মজা করেছি, মিন্নি কথা বলবে তোমার সাথে, মিন্নি ভালো, পরীও ভালো, গুড গার্ল। পরী কান্না থামায়, রিকের মুখে হাত দিয়ে টোকা দিতে দিতে মুখ লাগায়, আদর করে ডাকে, পাপ্পা। রিক শক্ত করে জড়িয়ে ধরে পরীকে, এমনভাবে ধরেছে যেন কেউ কেড়ে নিতে না পারে। তার শক্ত ব্যক্তিত্বের মানুষ আজ কেন জানি খেয়াল করলো তার দু চোখ হঠাৎ করে ভিজে উঠছে। পরী তার মেয়ে, তার ভবিষ্যৎ, তার রাজকন্যা, তার অংশ, কারো নয়। দূরে দাঁড়িয়ে ঈশাও হাসে আবার কাঁদেও। হঠাৎ তার মনে হলো পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্যের মধ্যে বাবা মেয়ের ভালোবাসার দৃশ্যও একটি। কি অপূর্ব সেই দৃশ্য। সবাই এগিয়ে যায়, পিছু পিছু ধীরে ধীরে হাঁটে ঈশা। কত ভাবনা তার মাথায়। রাগ মাথায় আদি কেবিন থেকে বেরিয়ে আসে, সোজা আজ বাড়ি ফিরবে। সিস্টার দৌড়ে আসে, বলে, স্যার, আরও পেশেন্ট বাকি আছে, আপনি বাসায় চলে যাচ্ছেন? আদি উত্তর দেয় না, বলে, আমি চলে যাচ্ছি, ছুটি নিয়েছি। সিস্টারকে কোনো কিছু বলতে না দিয়ে আদি গটগট করে হেঁটে বেরিয়ে যায়। মাথায় রাগ চেপে বসে আবারও ওই মেয়েটিকে দেখে। যথাসম্ভব সে রাগ চেপে রাখে। ঈশা ভোরকে পিছু টলে, সাইড দেয় আদিকে। আদি দাঁড়িয়ে পড়ে, তীক্ষ্ণ চোখে তাকায় ঈশার দিকে। ঈশা ঢুঁকিলে বলে, কি? আদি চোয়াল শক্ত করে শুধু তাকায়, কিছু বলে না, বলার প্রয়োজনে মনে করে না। ঈশা তার এভাবে তাকানো দেখে বলে, বুঝতে পারছেন না কি বলবেন? হুমকি দেবেন নাকি ধমক দিবেন, বুঝতে পারছেন না? আদি তারপরও চুপ থেকে চেয়ে থাকে। ঈশা তারপর আবারও হাসে, বলে, ডক্টর আদি চৌধুরী, আপনি কি জানেন আপনাকে কেউ পড়তে জানে না? আদি এবারও ভ্রু কুঁচকে তাকায়, বলে, জানি, আমি এতেই এনজয় ফিল করি, আমাকে কেউ পড়ুক সেটা আমি লাইক করি না। ঈশা ঠোঁট চেপে আবারও হাসে, বলে, আপনি নিজেকেও পড়তে জানেন না মিস্টার চৌধুরী? আদি এবার দ্বিগুণ বিস্মিত হয়ে বলে, আচ্ছা। ঈশা বলে, জি। আপনি পারেন? ঈশা পিছু হাঁটে, আমতা আমতা করে বলে, আমি কিভাবে পারবো, আমি অবশ্যই পারি না। আদির রাগ কোথায় যেন উবে যায়। সে হেসে ওঠে, বলে, ইউ টু মাচ লায়ার। তবে এই মিথ্যে বলার শাস্তিটাও আছে, খুব শীঘ্রই পাবেন, আমি দেব নিজ হাতে। ঈশা অন্যরকমভাবে বলে, যদি বলি পারি, তারপরেও কি শাস্তি দেবেন? আদি এবার চুপ হয়ে যায়, চিন্তায় পড়ে যায়। উল্টে প্রশ্ন করে বসে, সত্যিই পারেন? ঈশা মজা করে বলে, খুব। আদি অবাক চোখে তাকিয়ে থাকে ঈশার দিকে, কথা ঘুরিয়ে বলে, আপনার নাম বৃষ্টি হলে ভালো হতো। ঈশা হাসে, বলে, কেউ একজন আমাকে সেই নামেই ডাকে, আপনি ডাকবেন না প্লিজ? আদি ভ্রুকুঞ্চন করে তাকায়, বলে, ও ভালো ভালো, ক্যারি অন। আপনাকে আমি কোনো নামেই ডাকবো না, প্রয়োজন মনে করছি না। ঈশা দুষ্টুমির ছলে বলে, আচ্ছা তাহলে অনামিকা ডাকুন, কারণ যার নাম নেই তার নাম তো অনামিকাই। আদি চোখ অন্যদিকে ঘুরিয়ে বলে, কিছুক্ষণ আগের মিসবিহেভ কিন্তু ভুলিনি আমি। ঈশা তাও তাল মিলিয়ে বলে, আমিও ভুলিনি। আদি রাগ উঠলে সে ভান ধরে সে তার একদম রাগ নেই। সে বলে, এটুকুনি একটা মেয়ে, এত মুখে মুখে কথা বলেন কেন? ঈশা বলে, এটুকুনি মেয়েটাই অনেক কিছু পারে, যেমন ধরুন আপনার চাইতেও বড় বড় ডক্টরের মতো বড় বড় রোগ সারিয়ে ফেলতে পারে। মাত্র কয়েক দেখায় আপনার মতো একজন ডক্টরকে প্রেমেও ফেলে দিতে পারে। সেই প্রেমে হাবুডুবু খাওয়াতে খাওয়াতে মেরেও ফেলতে পারে। আর এমনভাবে মারে যে সেই বেচারা এমন ভান ধরে যে সে বেঁচে আছে। আসলে তো তা নয়, সে অলরেডি মৃত, আপনার মতো। অ্যাম আই রাইট মিস্টার চৌধুরী? আদি পকেটে হাত পুরে দাঁড়ায়, চোখ মুখ উঁচিয়ে বলে, কথাগুলো কি আপনি আমাকে বলছেন? বিশ্বাস হচ্ছে না ঠিক। ঈশা গলা কাত করে বলে, বলে আচ্ছা। আদি মাথা নাড়ায়, বলে, আদি এসব প্রেমের ট্রেমে কখনোই পড়ে না, মরা তো বহুদূর। আপনি যে ডক্টরের কথা বলছেন উনি বোধহয় সফট হার্টের একজন, তাই পড়েও আবার মরেও। আমি কিন্তু তেমনটা না, আমাকে তার সাথে আবার গুলিয়ে ফেলবেন না। ঈশার মনে হলো শেষের কথাটাই কিছুটা রাগ মেশানো ছিল। তার হাসি পেল, বলল, অনেক আগেই গুলানো হয়ে গেছে, আর সেই গুলানো জল খাওয়াও হয়ে গেছে, এবার শুধু। আদি ভ্রু উঁচিয়ে বলে,
কি? ঈশা গলা কেটে ফেলার মতো করে হাত দিয়ে বলে, ফিনিশ। আদি আওয়াজ করে হেসে ওঠে, বলে, আপনার ডক্টরের সাথে মিট করতে চাই, কিছু সাজেশন দিতে হবে। বেচারার জন্য সত্যিই আফসোস হচ্ছে। ইস। ঈশা ঠোঁট কামড়ে হাসে, এগোতে এগোতে বলে, আমারও কষ্ট হয়েছিল, এখন হয় না। কষ্ট দিতে ভালোই লাগে। আচ্ছা, জি। ঈশা রিক্সা ডেকে উঠে পড়ে। আদি ভ্রুকুঞ্চন করে তাকায়, কিছু একটা ভেবে সেও উঠে পড়ে। ঈশাকে চেপে বসতে রেখে সে আরো আইস করে বসে বলে, এত বড় স্পেস দেওয়ার জন্য থ্যাঙ্কস। ঈশা আদির দিকে তাকায় না, মুখ অন্যদিকে করে রাখে। এই লোকটা চাইছেটা কি? হুট করে তার মনে হলো এই লোকটা একসময় তাকে ছাড়া পুরো পৃথিবীটাই অন্ধকার দেখত। আজ তাকে ছাড়া সে পৃথিবীটা রঙিন দেখে। একসময় মিষ্টি মেয়েটি তার প্রতিদিনের অভ্যাস ছিল, অথচ আজ এতটা কাছাকাছি থেকেও কতটা দূরে। আজ তার খুব করে মনে হচ্ছে সে ডক্টরের প্রিয়জন নয়, প্রয়োজন হয়েছিল। সে ভালোবাসলেও ডক্টর তাকে ভালোবাসেনি, ক্ষণিকের মোহে আটকা পড়েছিল। তার রোগটিই তাকে মিষ্টির প্রতি দুর্বল করে দিয়েছে, নয়তো আর কিছুই নয়। এই ভালোবাসা নামক শব্দটা যায় না মিষ্টি আদির সাথে। আজ তার খুব অনুশোচনা হয়, সে কেন বিয়ে করতে গেল ডক্টরকে? সে কেনই বা ভালোবাসতে গেল? সে কি এর চাইতে ভালো কিছু ডিজার্ভ করতো না? রিপ তাকে কি বলবে? রিপ তাকে কি করে মুখ দেখাবে? রিপ তার বিশ্বাস ভরসায় সে এমনভাবে আঘাত করেছে যে আঘাত সামলানোর শক্তি রিপ তার নেই। কি হবে? এই কি হবে শব্দটা ক্ষণে ক্ষণে তাকে কাঁপিয়ে তুলছে। সে খেয়াল করলো তার হাত খপ করে কেউ একজন ধরলো, আবার ছেড়ে দিল, বলল, সাবধানে বসুন, পড়ে গেলে তো আমার দোষ দেবে সবাই, বলবে আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। ঈশা হাত সরিয়ে আবারও হাতটার দিকে তাকায়, তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। পুরো রাস্তা দুজনের নীরবতায় কেটে যায়। কি আশ্চর্য, কিছুক্ষণ আগেই যে দুজনের বকবকানিতে মানুষ বিরক্ত হচ্ছিল, তারা পুরোটা সময় কেন এতটা নিশ্চুপ? খানবাড়ির সামনেই রিক্সা থামতেই ঈশা নেমে পড়ে তাড়াতাড়ি। রিক্সার সিটের সাথে ওড়না লেগে যায়। তাড়াহুড়ো করার দরুন সে ওড়না এক টান দেয়, ওড়নাটা ছিঁড়েও যায়। আদি পুরোটা সময় নীরব হয়ে দেখল। যখনই কিছু বলতে যাবে তখনই ঈশা রোষাগ্নি হয়ে বলল, সময় পাল্টেছে, 3 বছর আগের সেই আপনিও পাল্টেছেন, তাই আমিও নিজেকে না পাল্টে রাখতে পারিনি। আমিও পাল্টেছি, সবকিছু পাল্টেছে। আর আপনাদের মতো বিশাল ভূসম্পত্তির অধিকারী তথা চৌধুরী বাড়ির ছেলেদের পক্ষে কোনো কিছুই অসম্ভব না। তারা সবকিছু করতে পারে, একজনকে ঘরের বউ সাজিয়ে রাখতে পারে, অন্যজনকে রক্ষিতা বানিয়ে রাখতে পারে। মিস্টার আফি চৌধুরী যার উৎকৃষ্ট উদাহরণ। আমি এই ধরনের লোকগুলোকে আর এক ফোঁটাও বিশ্বাস করি না। আপনার সাথে এতটুকু রাস্তা এলাম, বিশ্বাস করুন আমার একটুও ভালো লাগেনি। দম বন্ধ লেগেছে পুরোটা পথ। নেক্সট টাইম থেকে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। কে জানে কখন আপনাকে আবার আমার ফাঁদে ফেলে দিই। আদি অবাকের ওপর অবাক হলো, চরম বিস্ময়ে পর্যায়ে পৌঁছালো। মেয়েটি যদি খেয়াল করতো তাহলে বুঝতে পারতো তার চোখ জোড়ায় অসংখ্য রাগ, ক্রোধ, বিদ্বেষ ঝরে পড়ছে। ঈশা বেশ অনুরোধের স্বরে বলল, আমাকে প্লিজ এড়িয়ে চলবেন, কারণ আমি পারবো না, প্লিজ। অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলে ঈশা ঢুকে যায় গেটের ভেতর। একবারও তাকালো না পেছন ফিরে। শুধু তার কানে ভেসে আসে, আপনি কেন পারবেন না মিস ঈশা? ঈশা দৌড়ে ঢুকে পড়ে বাড়িতে। সামনাসামনি হয় তালহা বেগমের, তার কোলে কান্নারত পরি। কাঁদছে রিক তাকে তালহার কোলে দিয়ে দেওয়ায়। ঈশা ব্যাগ সোফায় রেখে ধীরে ধীরে এগিয়ে যায় পরীর দিকে। হাত বাড়িয়ে কোলে নেয় পরীকে। পরী তার কোলে ঝাঁপ দিয়ে কেঁদে কেটে বলে, ফিপ্পি, পাপ্পা, পাপ্পা। ঈশা পরীকে চেপে ধরে তার বুকে, বলে, পাপা আসবে। পরী তারপরও কেঁদে দেয়। পানিতে টইটুম্বর চোখ জোড়া আড়াল করতে ঈশা পরীকে নিয়ে তার ঘরের দিকে হাঁটা দেয়। পরী ঈশার চুল বেশ জোরে টেনে ধরে, সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলে, পাপা। ঈশা এবার ডুকরে কেঁদে দেয়। পরীকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে বলে, সবাই আঘাত করে আমায়, তুইও ছাড়লি না, তুইও সবার মতো স্বার্থপর। রিপ দৌড়ে আসে পরীর কান্নার আওয়াজ শুনে, কোলে তুলে বলে, এক্ষুনি হসপিটাল থেকে এলো, আর তুই ওকে কাঁদাচ্ছিস শিশু? ঈশা চোখ মুছে বলে, সবার চোখের জলের মূল্য আছে, শুধু আমার নেই রিপুদা, কারো কাছে নেই। রিপ পরীকে কোলে নিয়ে এগিয়ে আসে তার দিকে, অবাক হয়ে বলে, এসব কি বলছিস শিশু? এই, তুই কি কাঁদছিলি? ঈশা অন্যদিকে মুখ করে বলে, না কাঁদছি না, আমার কাঁদা বারণ। কে বলেছে আমি কাঁদছি? অনেকদিন পর ভাইয়ের সাথে আড্ডায় বসেছে আদি। তার দাভাইয়ের আচার ব্যবহার, স্বভাব চরিত্র সব তার বিপরীত বলে জানে সে। কিন্তু আজ হুট করে মনে হচ্ছে তার দাভাইয়ের মতো হওয়া উচিত। তেমনটা হলে কেউ তাকে অত কথা শোনাতে পারতো না, পারবেও না, যেমনটা আজকাল ওকে শুনতে হচ্ছে, সহ্য করে নিতে হচ্ছে। আফি বেজায় খুশি ভাইকে তার সাথে তাল মিলাতে দেখে। 2-3 বার খেলায় হেরে গিয়েছে আদি। আফি হেসে বলে, আদি এসবে প্র্যাকটিস থাকা লাগে ভাই, তুই তো এসব ছুঁয়েও দেখিস না, তুই পারবি কেমনে? আদি তেজ দেখিয়ে বলে, আদি সব পারে, এটাও পারবে। কিন্তু আদি নিজেই তার কথা মিথ্যে প্রমাণ করলো। পরপর অনেকবার হেরে গেল আফির কাছে। আফি তো হেসে কুটি কুটি, আদিও হাসে, হেসে বলে,
দেখবে কাল আমি তোমাকে ঠিকই হারাবো, আজ আমার মাথা ঠিক নেই তাই পারছি না। আফি আদির দিকে বোতল এগিয়ে দিয়ে বলে, এক চুমুক খা, জিতে যেতে সাহায্য করবে। আদি চোখ তুলে তাকায় আফির দিকে, বলে, আমি মদ খাই না দা ভাই। আফি হাসলো, বলল, তাহলে হেরে যেতে থাক। আদি চুপচাপ জুয়া খেলায় মনোযোগ দেয়, কিন্তু সে টোটালি মন বসাতে পারছে না। শেষমেশ আফির জিত হলো। আফি হো হো করে হেসে পুরো ঘর মাথায় তুলল। আদি চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর মদের বোতলের দিকে আঙুল দেখিয়ে বলে, আমি ট্রাই করি একবার। আফি হেসে এগিয়ে দেয় বোতল। আদি এক ঢোকে অর্ধেকটা শেষ করে বলে, এবার আমি জিতবো দা ভাই। আফি হেসে বলে, তাহলে খেলা যাক। খেলা মাঝপথে। আদির মাথা চক্কর দিয়ে উঠেছে। সে আগের মতো একদম পারছে না খেলা করে উঠতে। মাথা চেপে ধরেছে এক হাতে। বোতলটা কেড়ে নিল আফির হাত থেকে। মাঝপথে খেলা রেখেছে দাঁড়িয়ে পড়ে। টালমাটালভাবে হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে এগোয়। আলিয়া আদিকে নিজের রুমে না দেখে আফির রুমের দিকে এগোয়। আদি বলে, ডেকে ডেকে সে এগোতেই তার সামনাসামনি এসে পড়ে। হাতে মদের বোতলটি আড়াল করে ফেলে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আলিয়া বেগম জোরে জোরে আওয়াজ করে বলে, হাতে কি আদি? আমার দিকে তাকাও। আদি চুপচাপ দাঁড়িয়ে থাকে। আলিয়ার চিৎকারে আদি যে চলে আসে, বলে, কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন? আদি মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকে। হাতের বোতলটি সবার সামনে দৃশ্যমান করে এক ঢোকে সব খেয়ে নিয়ে বোতলটি দূরে ছুঁড়ে ফেলে বলে, এত চেঁচামেচির কি আছে? দাভাই তো রোজ খায়, আমি আজ খেলাম, এবার থেকে রোজ খাবো। সপাটে চর বসায় আলিয়া আদির গালে। আদি চেঁচিয়ে বলে, কি করছো লিয়া? গায়ে হাত তুলছো কেন? আলিয়া ফোঁপাতে থাকে রাগে। বলে, তুমি নিজেই সবাইকে মদ না খাওয়ার জন্য জ্ঞান দিয়ে বেড়াও, আর তুমিই মদ খেয়ে বেড়াচ্ছ। আদি কারো কথা শোনে না, সোজা নিজের ঘরে চলে যায়। ধপ করে দরজা বন্ধ করে দেয়। আফি বেরিয়ে আসে হাসতে হাসতে। বলে, আমার আবার কোনো দোষ দিও না মা, আমি কিছুই করিনি। আদি নিজেই এসেছে আমার কাছে। আলিয়া রক্তিম চোখে চেয়ে থাকে আফির দিকে। বলে, বাড়িতে তোমার একটা ছেলেও আছে আফি, তোমার সেদিকে খেয়াল নেই। ও কি শিখবে তোমার থেকে? আফি হেসে উড়িয়ে দিয়ে বলে, যা দেখছে তাই শিখবে। আলিয়া বেগম তেড়ে যাওয়ার আগে আজি চৌধুরী আটকায় তাকে। বলে, শান্ত হও লিয়া, আমরা সকালে আদির সাথে ব্যাপারটা নিয়ে কথা বলবো, চলো। আফি হো হো করে হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। এলোমেলো হয়ে বিছানা থেকে উঠেই বাজতে থাকা ফোনটি নেয় আদি। ফোন ধরে বলে, কে? ওপাশ থেকে আইমি বলে, কে মানে? কি হয়েছে আদি? কখন থেকে ফোন করছি, তুমি ফোন তুলছো না কেন? আদি খানিকক্ষণ পর তার উত্তরটা দেয়, বলে, ঘুমাচ্ছি। আইমের রাগ লাগে, বলে, ফোন দিয়েই যাচ্ছে যে কখন থেকে, আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। আদি হাসে, বলে, আদির জন্য তুমি কেন টেনশন করছো, তুমি কে? আইমি অবাক হয়, বিস্ময় নিয়ে বলে, আদি তুমি ড্রিঙ্ক করেছো? আদি মাথা চেপে ধরে উঠে বসে, বলে, হ্যাঁ করেছি, তুমি করবে? আইমি রেখে ফোনটা কেটে দেয়। কেটে দেওয়ার আগে বলে, হেট ইউ আদি। আদি ফোন দেখে হো হো করে হাসে, বলে, ইমি রাগ করেছে? কিছুক্ষণ পর আবার কল আসে তার ফোনে। আদি ফোন রিসিভ করে আবার কানে দেয়। বলে, ইমি আর করবো না, আর খাবো না। আইমি ফোপাতে ফোপাতে বলে, তুমি কেন ড্রিঙ্ক করেছো আদি? তুমি তো এমন না, নিশ্চয়ই আফি ভাইয়া দিয়েছে তাই না? আদি বলে, না, আমি ইচ্ছে করেই করেছি, আমার ভালো লাগছে। আইমির প্রচন্ড রাগ হয়, বলে, আমার ঘেন্না হচ্ছে আদি। আদি চুপ থাকে, বলে, তুমি আমাকে ঘৃণা করো? তুমিও আমাকে ঘৃণা করো? তুমি আমায় ভালোবাসলে আমিও তোমায় ভালোবাসবো, তুমি দূরে চলে গেলে আমিও দূরে চলে যাব। ইমি, তুমি চলে যাবে? ফোনের ওপাশ থেকে শুধু ফুঁপিয়ে কান্নার আওয়াজ আসে। কিছুক্ষণ পর ফোন আপনা আপনি কেটে যায়। আদি ভার ভার মাথা নিয়ে বিছানা থেকে নেমে পড়ে। দু চোখ ছোট ছোট করে তাকায় বেডের ওপর সাজানো পুতুলটার দিকে। পুতুলটাকে আজ একটু বেশি সুন্দর লাগছে বোধ হয়। আদি এগিয়ে যায় বিছানার দিকে আবারও। বালিশের নিচে পড়ে থাকা লাল বেনারসিটি টেনে বের করে। কিছুক্ষণ তাকিয়ে থাকে অপলক। শাড়ির ভাঁজ খুলে ধীরে ধীরে তার রাখা কাগজটি হাতে নেয়। কাগজটির লেখাগুলো ঠিক অ্যালবামের পাতায় পাওয়া লেখাগুলোর মতো। মিষ্টি মেয়েটা কত চালাক, কাগজটি মেলে ধরেছে। কাউকে উদ্দেশ্য করে চিঠিটা লিখেনি, কারো নাম উল্লেখ করেনি, শুধু লিখেছে, অ্যালবামের পাতায় থাকা সব চিটকুট ফেলে দেবেন আর এই নাম্বারে ফোন দিয়ে আমাকে জানাবেন, আমি অপেক্ষায় থাকবো, ইতি মিষ্টি। আদি ফোন নাম্বারটা দেখে হাসে। মিনু ফোন দেওয়ার সাথে সাথে ঈশা ফোন তুলে, বলে, কেমন আছো মিনুমা? মিনু বলে, ভালো আছি, তুই কেমন আছিস? ঈশা জবাব দেয়, ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। খানিকক্ষণ পর মিনু নিজে থেকে বলে, তোর ডক্টরও ভালো আছে। ঈশা নিঃশব্দে হাসে, বলে, জানি, ভালো রেখেছি আমি তাকে, থাকার কথা। কতটা ভালো রেখেছিস? যতটা ভালো থাকলে মিষ্টিকে ভুলে থাকা যায়।
আমি তো তার কাছে স্ত্রীর অধিকার নিয়ে ফিরে যাই না। সে আমাকে ডিভোর্স দিয়েছে, আমিও দিয়েছি। আমিও ভালো আছি, সেও ভালো আছে। মিনু চুপ থেকে শুনে ঈশার কথা। বলে, সে কেমন আছে? ঈশা চমকায়, বলে, কে মিনুমা, কার কথা বলছো? মিনু কণ্ঠে সামান্য রাগ এনে বলে, তুই ভালো করে জানিস আমি কার কথা বলছি। মিথ্যে বলার চেষ্টা করবি না। নিজেকে খুব নির্দোষ মনে করিস, তাই না? ঈশা অসহায় হয়ে জিজ্ঞেস করে, তুমি এভাবে কেন বলছো মিনুমা? আমার দোষটা কোথায়? মিনুর সোজা জবাব, তোর দোষ, তুই তাকে ছেড়ে গিয়েছিস, তাকে দূরে ঠেলে দিয়েছিস। তুই নিজের দোষে নিজেই কষ্ট পাচ্ছিস। তুই একটিবার ভেবে দেখ তো, তুই ঠিক কতটা অসহায়। কেউ নেই তোর। তুই নিজের অস্তিত্বটাকেও বিক্রি করে দিলি। তুই নিঃস্ব। চেপে রাখা কষ্ট, আড়াল করে রাখা যন্ত্রণাগুলো আজ আবারও হঠাৎ করে ফুঁসে উঠল ঈশার। সে তাকালো আশেপাশে। সত্যিই সে একা, ভীষণ একা। দূর থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। কান্নার আওয়াজটি শুনে ফোনের ওপাশে থাকা মিনু বলে, তুই এত কাছ থেকেও শুনতে পারছিস না? অথচ দেখ, আমি শুনতে পাচ্ছি। সে তোকে ডাকছে, তার মাকে ডাকছে। কি করে তুই তাকে দূরে ঠেলে দিতে পারলি রে ঈশামা? দেখ কিভাবে সে তার মায়ের বুক খুঁজছে, কিভাবে মায়ের আদর খুঁজছে, কিভাবে তার মাকে ডাকছে। মায়েরা তো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, তুই কিভাবে সহ্য করছিস? তোর কি একটু কষ্ট হচ্ছে না? এতটা নির্দয় কি করে হতে পারলি তুই? একটিবার শোনার চেষ্টা কর, একটিবার বোঝার চেষ্টা কর। সে তোকে ডাকছে, তার মাকে ডাকছে। তুই তার মা ঈশা। ঈশা ব্যস্ততা দেখিয়ে বলে, মিনুমা, আমি তোমার সাথে পরে কথা বলবো, আমাকে মামি ডাকছে বোধ হয়। মিনু ফোন রেখে দেয়, বলে, আমি পারিনি চিরকুটগুলো ফেলে দিতে। আমি তোর লিখে পাঠানো কাগজটি আদি বাবার রুমে রেখে এসেছি। এটুকু অন্যায় আমি করলাম। আমাকে তুই ক্ষমা কর। আমি তোকে এবারের বউ হিসেবে চাই, যে করেই হোক চাই। ঈশা ফোন রেখে দিয়ে বালিশে মাথায় নিয়ে দেয়। চোখ বেয়ে আজ সে জল গড়াতে দিচ্ছে না। তারপরে গড়িয়ে চলছে। কি আশ্চর্য, চোখের জলগুলো এত বেহায়া হয় কেন? দিন শেষে সব দোষ তার ঘাড়েই কেন? সে কেন বারবার দোষী হয়? তার অবস্থা কেউ কেন বোঝার চেষ্টা করে না? আকাশ পাতাল ভাবতে ভাবতে হঠাৎ তার ঘুম লেগে আসে। সে পাড়ি জমাতে পা দেয় ঘুমের রাজ্যে। হঠাৎ আচমকা ফোন কলের আওয়াজে আবারও তার ঘুম ভেঙে যায়। বুক ধড়ফড় করে ওঠে। বুকে হাত দিয়ে সে ঘন ঘন শ্বাস নেয়। দ্রুতগতিতে ফোন রিসিভ করে কানে দিয়ে বলে, হ্যালো। ফোনের ওপাশ থেকে ভেসে আসে দীর্ঘশ্বাস, ভেসে আসে সুপরিচিত নিঃশ্বাসের শব্দ, ভেসে আসে মৃদুমধুর শ্বাস প্রশ্বাসের ঢেউ, ভেসে আসে খুব সুন্দর একটি ডাক, মিষ্টি। সাথে সাথে সাদা সাদা ফোঁটা জলের নহর গাল বেয়ে গড়িয়ে পড়ে এবার সরাসরি। কতগুলো দিন পর সে এই ডাকটি শুনল, কত মাস পর, কতগুলো মুহূর্ত পর, কত প্রতীক্ষার পর, কত অপেক্ষার পর। আর একটিবার কেন সে ডাকটি ভেসে আসছে না? কেন ডক্টর আবারও মিষ্টি বলে উঠছে না? উত্তেজনায় মেয়েটির পুরো শরীর থরথর করে কাঁপছে। এই ডাকটিতে নিশ্চয়ই কিছু একটা আছে। যদি আরও একটিবার ডাকতো। মৃদু মৃদু নেশায় ডলতে থাকা আদি পুতুলটির ওপর মাথা রেখে শুয়ে পড়ে বিছানায়, লাল বেনারসিটি এক হাতের মুঠোয়। ফোনের ওপাশের মেয়েটি পুরোটা সময় থাকে নীরব, শুধু শুনতে পায় ছেলেটির অস্ফুটভাবে বলা দু একটা শব্দ। কানে বাজে যা অবিরত, মিষ্টি। ঈশা ফোন কানে চেপে ধরে বসে থাকে, আরও একটিবার মিষ্টি ডাকটি শোনার অপেক্ষায়। এক পাশে কাত করে শোয়, চোখের কোনা বেয়ে জল গড়ায় কানের কাছে। মিষ্টি করে হেসে সে উচ্চারণ করে, ডক্টর। কি আশ্চর্য, ওপাশ থেকে শুধু ভেসে আসে নিঃশ্বাসের শব্দ। ঈশা হেসে ওঠে। ডক্টর ঘুমিয়ে পড়েছে। পরক্ষণে তার মনে হয়, ডক্টর তো প্রত্যেকটা রাতে আইমের সাথে কথা বলে এভাবেই ঘুমোয়। এ আর নতুন কি? হয়তো আজও ঠিক সেভাবেই ঘুমিয়ে পড়েছে। রাত তো এমনিতেই ফুরিয়ে যাবে। এভাবে না হয় কিছুক্ষণ থাকাই যাক, ডক্টরের শ্বাস প্রশ্বাসের সাথে আলাপ করা যাক। আকাশ পাতাল ভাবতে ভাবতে সে যে কখন ঘুমিয়ে পড়ল নিজেও জানে না। যখনই তার ঘুম ছুটে গেল তখন ফজরের আজান ভেসে আসছে। পাশে পড়ে থাকা ফোন দেখে সে ধড়পড় করে ওঠে। ফোনের স্ক্রিন চলে উঠতেই দেখে এখনো কানেক্ট। অজ্ঞাতবশত সে ফোন কানে দেওয়া মাত্রই উচ্চারণ করে, ডক্টর। সাথে সাথে ফোনের ওপাশ থেকে পুরুষালীর ঘুম ঘুম কণ্ঠ ভেসে আসে একটি শব্দ আবারও, মিষ্টি। চোখের জলের সাথে হাসিটা বিস্তৃত হয় ঈশার। সে আর কোনো কিছুই বলতে পারে না। আর আকাশ কুসুম কল্পনার জল ঢেলে দেয় পুরুষালী কণ্ঠে ভেসে আসা আরও একটি কথা, কে আপনি? ঈশা মুখের বিস্তৃত হাসি ধীরে ধীরে নিভু নিভু হয়ে যায়। হাত কেঁপে ওঠে তার, গলা ধরে আসে। কি হচ্ছে তা ভেবে উঠতে বুঝে উঠতে সময় লাগে। যখনই তার বোধগম্য হয়, আপনা আপনি তার ফোন হাত থেকে পড়ে যায়। আদি সেভাবেই বলে যায়, কে আপনি, কথা বলুন। কে হন আপনি আমার? ঈশা হাত দিয়ে ফোনটি চেপে ধরে যাতে আওয়াজ না আসে, কিন্তু চাপ পড়ায় ফোনটি লাউডস্পিকার হয়ে যায়। ভেসে আসে আবারও সেই কণ্ঠের আওয়াজ, আনসার মি। কে আপনি? কার কাছে আপনি চিঠি পাঠিয়েছেন? চৌধুরী বাড়ির সাথে আপনার কি সম্পর্ক? খাঁচায় থাকা মিনি পরিচিত কণ্ঠস্বর শুনে ডেকে ওঠে, আদি, আদি, মিস ইউ, মিস ইউ।
ঈশা সাথে সাথে ফোন কেটে দেয়, এলোমেলো সুরে কেঁদে বলে, স্টপ মিনি, তুমি আমার এত বড় ক্ষতি কেন করছো? ফোন কেটে যাওয়ায় আদির মেজাজ চটে যায়। সে স্পষ্ট মিনির ডাক শুনতে পেয়েছে। তার মানে এই মেয়েটির কাছে মিনি আছে। এই মেয়েটি মিষ্টি। কিন্তু কে সে? কেন সে লুকিয়ে থাকে? এত সব প্রশ্নের উত্তর পাওয়ার আশায় সে আবার ফোন দেয় ওই নাম্বারে। শেষমেশ বিজি দেখায় সেই নাম্বারটি। আদির মাথা চেপে ধরে জোরে। কাল রাতের কথাগুলো মনে হতেই তার নিজের ওপর রাগ লাগলো, মাথা ভার হলো। তার সব রাগ ক্রোধ গিয়ে পড়লো ওই মেয়েটার ওপর। মেয়েটার নাম কি জানো? ও হ্যাঁ, ওই ঈশা নামের মেয়েটির ওপর। মেয়েটির সাহস কত তাকে অত বড় বড় কথা শুনিয়ে দিল। নিজেকে কি মনে করে সে? আদিকে যে পড়তে জানে সে নিজেকেও পড়তে ভুলে যায়। মেয়েটি কি তা জানে না? না জেনে না বুঝে কেন বারবার তাকে হেও করছে? কেন আদিকে পড়ার চেষ্টা করছে? কেন এমন ভাব নিচ্ছে যেন সে আদিকে পড়ে ফেলেছে? যেখানে আইমেই আদিকে পড়তে জানে না, সেখানে ওই মেয়েটি কি করে পারবে? মেয়েটি ভুল। মেয়েটি আদিকে পড়তেই জানে না, কিন্তু তারপরও কেন আদির ভয় হচ্ছে বুঝছে না। ধীরে ধীরে ভোলের আলো ফুটতে শুরু করে। আদি ঠিক যেভাবে মাথায় দুহাত চেপে বসেছিল ঠিক সেভাবেই আছে। কোনো নড়চড় নেই। যখনই পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে, রেহান রায়নার গলার আওয়াজ ভেসে আসছে, তখনই তার হুঁশ ফিরল। নিজের বিছানার এই অবস্থা দেখে সে ভরকে যায়। পুতুলটিকে নিজের জায়গায় রেখে দেয়। লাল শাড়িটিকে বালিশের নিচে চাপা দেয়। ছোট্ট কাগজটি একবার দেখে নিল। চাপা উত্তেজনা নিয়ে অ্যালবামটি ছাড়তে থাকে। যতই ছাড়তে থাকে একের পর এক পড়তে থাকে কাগজের টুকরো। পরে একটি শুকনো বকুল ফুলের মালা আর কয়েকটি শুকনো বকুল ফুল। বিস্ময় চোখে আদি শুধু চেয়ে থাকে সেই টুকরো টুকরো কাগজগুলোর দিকে, বকুল ফুল আর মালাটির দিকে। কাপা কাপা হাতে সে তুলে নেয় এক একটি কাগজের টুকরো। তুলে নেয় সেই বকুল ফুলের মালাটি। শাড়িতে লেগে থাকা সুবাস বকুল ফুলগুলো থেকে ভেসে আসছে। চোখ বন্ধ করে হতাশ ভঙ্গিতে সে বসে থাকে কিছুক্ষণ। পরক্ষণে চোখ আটকে যায় তার অ্যালবামের পাতায় তার কাঁধে মাথা রাখা হাসি মুখের মেয়েটার দিকে। অস্ফুট স্বরে তার মুখ থেকে বেরিয়ে আসে, ইমি। রান্নার কাজে রায়নাকে সহযোগিতা করছে মিনু। এই বাড়ির এই একটি মেয়েই মিনুর ভালো লাগার মানুষ। এই মেয়েটার সাথে মন প্রাণ খুলে সবকিছু শেয়ার করা যায়। মিনুও তাই করে। ঈশার সাথে বলা কথাগুলো শুনে রায়না প্রচন্ড খুশি হয়েছে। এমনকি এও বলেছে যে সে নিজেই ঈশার সাথে কথা বলবে। কত বছর পর ঈশার গলা শুনতে পারবে। মেয়েটা ভালো আছে তো? মিনু কাজে ব্যস্ত হয়ে জবাব দেয়। আদি বাবার যদি সবটা মনে পড়ে যেত, ঈশার ছোট্ট একটা সুন্দর গোছানো সংসার হতো। মেয়েটা ছোট থেকেই নিঃস্ব। রায়না মনোযোগ দিয়ে শুনে মিনুর কথা। বলে, মিনু মা, ঈশাকে আমার খুব দেখতে ইচ্ছে করে, শুধু একটিবার যদি দেখতে পেতাম। মিনু হাঁপ ছেড়ে বলে, দেখে কি করবি? সে কি আর আগের ঈশা আছে? সে এখন আমাদের থেকে পালাতে চায়। জানি না কি হবে। দুজনের কথা শেষ হতে না হতেই আদির গলার আওয়াজ শোনা যায়। দুজনে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। টেবিলের দিকে এগোতেই আদির গলার আওয়াজ এবার স্পষ্ট শুনতে পায় তারা। আদির হাতে লাল শাড়ি, হাতে শুকনো বকুল ফুলের মালা, সব চিরকুট। সে ছুঁড়ে মারে সেসব আলিয়া চৌধুরীর দিকে। বলে, এসব কি? কে এই মিষ্টি? কি লুকোচুরি খেলা হচ্ছে আমার সাথে? আজিজ আর আলিয়া চৌধুরী হতভম্ব হয়ে তাকায় আদির দিকে। কথা বলতেও যেন ভুলে যায়। দ্বিতীয়বার আদির চিৎকারে তারা হুঁশ ফিরে পায়। আদি চেঁচিয়ে বলে, দা ভাই, রায়না আপু, তাড়াতাড়ি আসো। রায়না দৌড়ে যায়। বলে, কি হয়েছে আদি? ডাকছিস কেন? আদি চুপ করে দেখে রায়নার অবাক হওয়া মুখখানা। বলে, দা ভাই কোথায়? চেহারায় অসম্ভব রকম বিরক্তি ফুটিয়ে আফি তেড়ে এলো। বলল, কি হয়েছে সকাল সকাল? এটা তো ভদ্রলোকের বাড়ি বলেই জানতাম। আদি রক্তিম চোখে চোখ পড়ায় থেমে যায় সে। বলে, এভাবে তাকাচ্ছিস কেন? কি বলেছি আমি? আদি শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে বলে, তুমি কিছুই বলনি দা ভাই। শুধু আমাকে এটা বলো, আমার অজান্তে এ বাড়িতে কি হয়েছে? মিষ্টি মেয়েটা আমার কে হয়? আফি ভ্রুকুঞ্চন করে তাকায়। বলে, তোর মা বাবার কাছ থেকে জেনে নে, আমাকে কেন জিজ্ঞেস করছিস? আমিও সবে নেই ভাই। আফি গটগট পায়ে হেঁটে চলে যায়। আদি গর্জন করে ওঠে। বলে, কেউ কি বলবে আমায়? রায়না আপু, মিনু মা, তাড়াতাড়ি বলো। রায়না আর মিনু আর চোখে তাকায় আজিজ আর আলিয়ার দিকে। আলিয়া এগিয়ে এলো, শাড়িটা কেড়ে নিয়ে বলল, আদি কে মিষ্টি? কোথাকার মিষ্টি? তুমি কার কথা বলছো? আদির সোজা জবাব, এই শাড়িটার মালিক। এই শাড়িটা কার? আমার ঘরে কেন পেলাম? এই বকুল ফুলের মালাটা কার? অ্যালবামের ভাঁজে এত চিঠি কার? কে লিখেছে এত চিঠি? এ বাড়িতে তার দেওয়া চিঠি আসে কি করে? কার হাত দিয়ে আসে? কি করে আসে? এ বাড়ির সাথে তার নিশ্চয়ই কোনো সম্পর্ক ছিল, হয়তো এখনো আছে। এত সব প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? আলিয়া কুড়িয়ে নেয় সেসব চিরকুট, এক একটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে। আদি হতভম্ব হয়ে বলে, এসব কি করছো মা? আলিয়া সব একে একে ছিঁড়ে ফেলে। বলে, মিষ্টি বলতে তোমার জীবনে কেউ ছিল না আদি, না আছে আর না থাকবে, কেউ নেই এই নামের। আদি বিরক্তি নিয়ে বলে, কিন্তু তার সাথে আমার অনেক কথা আছে। ফোন দেখিয়ে বলে, এই দেখো অনেকক্ষণ কথা বলেছি, এখনো মিথ্যে বলবে? আলিয়া চট করে ফোনটা কেড়ে নেয়।
নাম্বার ডিলিট করে দিয়ে বলে, রাতটা ভুলে যাও আদি। আদি রেগে মেগে মাথা চেপে ধরে এক হাত দিয়ে। বলে, কিন্তু এই শাড়ি কেন আমার কাছে? আর এই বকুল ফুল, মালা, এসব কি? আরিয়া শাড়িটা কেড়ে নেয়। বলে, এটা ইমির শাড়ি, তুমি ইন্ডিয়াতে কিনেছিলে ইমিকে দেবে বলে। এখনো দাওনি কেন? এটা তো বিয়ের শাড়ি মনে হচ্ছে। এত ভারী শাড়ি ইমি এমনি এমনি কেন পরবে? এমনি এমনি প্রশ্নটা কেন আসছে আদি? তুমি দেবে তাই পরবে। আইমি তোমাকে কত কিছু দেয়, তুমি কি ফেরত দাও? ও তোমাকে দেবে না? ওকে দিয়ে দিও শাড়িটা। আদি চিন্তিত হয়ে বলে, কিন্তু মিষ্টি, তুমি জানো আমি মিনির ডাক শুনেছি। মিষ্টি সত্যিই আছে, কেন বিশ্বাস করছো না? আজিজ চৌধুরী এবারও চুপ করে থাকলেন না, বললেন, হ্যাঁ আছে, মিষ্টি সত্যিই আছে, কিন্তু সে বিবাহিত। আদি চমকায়, বলে, বিবাহিত? আজিজ হেঁটে আদির কাছে আসে, বলে, মিষ্টি বিবাহিত, কিন্তু তার সাথে আমার এই বাড়ির কি সম্পর্ক? আজি চৌধুরী মিথ্যে রটালেন, বললেন, তোমার দেখাশোনা করার জন্য তাকে রেখেছিলাম, সে অন্যজনের স্ত্রী। টাকার বিনিময়ে রেখেছিলাম তাকে, শুধু তোমায় দেখাশোনা করতো, অন্য কিছু নয়। আদি অবাকে চরম পর্যায়ে যায়, কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, টাকার জন্য? বিবাহিত? এটা কেমন কথা বাবা? আমি বিশ্বাস করছি না, আমার প্রমাণ চাই। তার ঠিকানা দাও। যতক্ষণ না তার মুখ থেকে সব শুনছি ততক্ষণ আমি এসব কিছুই বিশ্বাস করছি না। আজিজ ন্যাড়া জবাব দিলেন, বললেন, ঠিকানা দিতে পারবো না, তার স্বামী সংসার আছে, ঠিকানা দেওয়া বারণ। আদি রেগে চিৎকার করে বলে ওঠে, বলে, বিবাহিত একজন মেয়েকে কেন আমার দেখাশোনা করার জন্য রাখবে তোমরা? মেয়ে কি কম পড়েছিল? তার সাথে তো আমি দেখা করেই ছাড়বো। আলিয়া দায়ছাড়াভাবে বলে, তুমি তখন কাউকেই সহ্য করতে পারতে না, না আমাদের না ইমিকে। নার্সও রেখেছিলাম একজন, তাও তোমার রাগের কারণে থাকেনি। কোনো উপায় না পেয়ে আমরা তাকে রেখেছিলাম, তখন আমাদের আর কোনো উপায় ছিল না আদি। আদি কপাল বেয়ে ঘাম ঝরে, চোয়াল শক্ত করে তাকায় সে মিনুর দিকে। এগিয়ে যাই, বলে, মিনুমা, তুমি অন্তত চুপ থেকো না প্লিজ, সত্যিটা আমায় বলো, ঠিকানা দাও তার, আমি দেখা করতে চাই। মিনু চোখ তুলে তাকায় আদির দিকে, পেছনে চোখ যায় তার। আলিয়া চৌধুরী চোখের ভাষা বুঝে চুপ হয়ে যায়, বলে, আমি একদমই জানি না সে কোথায় থাকে, জানলে তোমাকে বলে দিতাম। আদি যেন এবার ক্লান্ত হয়ে পড়ে, মাথার দুদিকে হাত দিয়ে চেপে ধরে বলে, কে বলবে আমায়? মিনিকে কোথায় পাবো আমি? হ্যাঁ, ইমিই বলতে পারে তার ঠিকানা কোথায়। দৌড়ে বেরিয়ে যায় আদি বাড়ি থেকে। তার পেছু পেছু ধাওয়া করে চলে আজিজ চৌধুরী, কিন্তু কোনো লাভ হয় না। আদি গাড়ি নিয়ে চলে যায়। আলিয়া ফোন লাগায় আইমিকে। আদি এসব কি শুরু করেছে? আজিজ চৌধুরীর মাথায় রক্ত টকবক করে ফোটে। কত বড় সাহস মেয়েটির, এ বাড়িতে চিঠি পাঠিয়েছে, আবার যোগাযোগ রাখার চেষ্টাও করছে। এর শেষ দেখে নিতে হবে। এত লোভী মেয়েটা। এভাবে হনহন করে আদিকে আসতে দেখে আইমি প্রথমে ভড়কে গেল। আদি যখনই তার সামনাসামনি এসে দাঁড়ালো, আইমি দুষ্টুমি করে বলল, আজ সোজা বাড়িতে? এনি প্রবলেম? আদি প্রথমে একটু নিস্পেষ করলো, তারপর অনেকক্ষণ পর বলল, ইমি, খুব জরুরি একটা প্রয়োজনে এসেছি, তুমি আমাকে সত্যিটা বলবে কিন্তু। আইমি কিছু বলার আগে দেখে তার ফোন বেজে উঠেছে। ধরতে গিয়ে দেখে অলরেডি বারবার লিয়া আন্টির ফোন থেকে কল এসেছে। আদি তো এখানে, কেন কল দিচ্ছে? আদি তার ফোন কেড়ে নেয়, বলে, ইমি, শুধু আমার প্রশ্নের উত্তর দেবে তুমি, প্লিজ। আইমি সামনাসামনি দাঁড়ায়, বলে, বলুন কি বলবেন। আদি কোনোরূপ ভঙ্গিমা ছাড়াই জিজ্ঞেস করে, মিষ্টির ঠিকানা চাই আমার। ইমি, আমাকে প্লিজ তার ঠিকানা দাও। আইমি যেন কানে ভুল শুনল, আদির মুখে মিষ্টি নামটি আবারও। এই বৃষ্টি মিষ্টি নামগুলো পচে ভুলে যায় না কেন? আইমির হাসি হাসি চোখ ছলছল করে ওঠে, বলে, আদি কে মিষ্টি? আদি অবাক হয় ইমির চোখ দেখে, বলে, ইমি কেন এমনটা করছো? দেখো, ঠিকানা জানাটা আমার খুব প্রয়োজন, আমার তার সাথে দেখা করতে হবে, সত্যিটা জানতেই হবে ইমি। আইমির চোখের জল দৃশ্যমান হয়, সে চট করে মুছে নেয়, বলে, তুমি আমায় অবিশ্বাস করছো আদি? আমি জানলে কি তোমায় বলতাম না? আদি হতাশ হয়, ইমির সামনে গিয়ে দাঁড়ায়, তার নিজের হাতের মধ্যে নিয়ে বলে, ইমি, তুমি কাঁদছো কেন? আমি কিন্তু এই ইমিকে সত্যিই চিনি না, এত ছিচকাদুনে কখন হলে তুমি? আমি শুধু ঠিকানা জানতে চেয়েছি। আইমি আদির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়, বলে, আমি এসব কিছুই জানি না আদি, শুধু জানি টাকা দিয়ে একটি মেয়েকে রেখেছিল তোমার দেখাশোনা করার জন্য, এর বেশি আর কিছুই জানি না। আইমি ঠায় দাঁড়িয়ে থাকে, বলে, মিনি তার কাছে ইমি, মিনির জন্য বলেছিলাম, মিনিকে আমি আমার কাছে নিয়ে আসার জন্য বলেছি, তুমি অযথা রাগ করছো। আইমি ফুপিয়ে উঠে কান্না থামিয়ে দেয়, বলে, আমি রাগ করিনি আদি, তুমি আমাকে অবিশ্বাস করো সেটাই আমাকে কষ্ট দেয়। আদি অনেকক্ষণ পর হাসে, আইমিকে টেনে তার সামনে নিয়ে আসে, গলা একপাশে কাত করে বলে, তুমি রাগলে আমার কষ্ট হয়। আইমি চোখ ছোট ছোট করে তাকায়, বলে, কষ্ট? ঠং। আদি হেসে ওঠে, বলে, ঠং না, সত্যি, সত্যি। ইমি রাগ করলে সত্যিই আদির কষ্ট হয়। আইমি দুম করে কিল বসায় আদির বাহুতে। আদি লাফিয়ে উঠে বলে, ব্যথা পেয়েছি ইমি?
আইমি তাকে বিদ্রুপ করে বলে, ব্যথা পেয়েছি ইমি। দুজনেই একসাথে হেসে ওঠে। আফাজ আহমেদ দরজায় টোকা দিয়ে নক করলেন। দুজন দুজনের কাছ থেকে দূরে ছিটকে সরে যায়। আদি মাথা চুলকিয়ে বলে, আঙ্কেল আপনি আসুন। আফাজ আহমেদ ঘরে ঢুকে বেশ গম্ভীর ভাব নিয়ে বলে, বিয়ের আগে আমার মেয়ের বেডরুমে আমি কাউকে অ্যালাউ করি না কিন্তু। সবাই কিছুক্ষণ চুপ থাকে। বিষয়টা বোধগম্য হতেই তিনজনে খিলখিল করে হেসে ওঠে। আদি বলে, কাউকে অ্যালাউ না করলেও এই আদিকে করতেই হবে কিন্তু। আইমি হেসে ওঠে। আফাজ আহমেদ বলে, আগামী মাসের দিকে একটা এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড হবে। আইমের চাচু আর কাকিরাও আসবে। ছোটোখাটো একটা ফাংশন হবে। তার কয়েকদিন পর পরই বিয়ে। দুজনেই রেডি তো? আইমি চোখ তুলে তাকায় আদির দিকে। আদি তাকাতেই সে লজ্জায় পড়ে যায়। আদি সামান্য হেসে বলে, তারিখও ঠিক করা হয়েছে? আমাকে তো জানানো হয়নি। আফাজ আহমেদ আর আইমি অবাক হয় আদির কথায়। বলে, তুমি রেডি নাও? আদি আইমের দিকে তাকায়, বলে, অন্য কোনো ব্যাপার নেই, আমার বন্ধু মহলের কাউকে জানানো হয়নি তাই বলছিলাম। আইমি বলে, এখনও তো অনেক সময় আছে আদি, জানাতে পারবে। আদি বলে, হ্যাঁ সময় আছে জানি, সবাইকে বলে দিতে হবে। আফাজ আহমেদ আর আইমিকে অবাক করে দিয়ে আদি চলে যায়। বলে যায়, আমাকে একটা কাজে বেরোতে হবে, অনেক কাজ। ইমি ফোন দেবো তোমায়। মেঝেতে ছড়ানো ছিটানো প্লাস্টিকের ঘোড়া, বক, পুতুল, তুলো, টেডি বিয়ার, গাড়ি, নানা রকম খেলনা। মাঝখানে বসা পরি, তার পাশ ঘেঁষে পাউরুটি টুকরো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মিনি। ঝগড়া করার পরে আবারও দুজন খুব ভালো বন্ধু। এ কয়দিনে দুজনের মধ্যে বেশ ভাব জমেছে। ছোট্ট ছোট্ট চুলগুলো কপালের সামনে এসে পড়ায় মেয়েটির হাতের মুঠো দিয়ে সরিয়ে দেয় চুলগুলো। আবার সামনে এসে পড়ে। পাশে থাকা টিয়ে পাখিটির দিকে তাকিয়ে ডাক দেয়, মিন্নি। মিনি আওয়াজ করে খেতে খেতে, কথা স্পষ্ট নয়। খাওয়া শেষে ডেকে ওঠে, প্রিন্সেস প্রিন্সেস। পরি খিলখিল করে হেসে ওঠে। গায়ের গরমে লাল সাদা মিশেল ফ্রকটির কোনা মিনিকে দেখিয়ে দেয়, যার উদ্দেশ্য খেয়ে এখানে মুখ মুছে নাও। যেভাবে তার মাম্মা তাকে ওড়নার কোনা দিয়ে মুখ মুছে দেয়। দূর থেকে দাঁড়িয়ে সব খেয়াল করেছে তালহা আর জহির মিয়া। দুজনেই পরীর কাণ্ড দেখে হাসে, ডাকে, দাদুমণি। পরি ডাগর ডাগর চোখ দুটো পাকিয়ে তাকায়, আবার মাথা নিচু করে খেলায় মনোযোগী হয়ে বলে, দাদা। তালহা এগিয়ে এলেন, পরীর পাশে বসে বললেন, দাদুমণি খাবে না? পরি দুপাশে মাথা নাড়ায়। মিনি ডেকে ওঠে, খাবো খাবো। তালহা ধমকে চুপ হয়ে যায়। জিজ্ঞেস করছি কাকে, আর উত্তর দিচ্ছে কে? রাক্ষসী পাখি একটা। মিনি খেতে খেতে মিনিট করে ডাকে, বুড়ি ব্যাড গার্ল ব্যাড গার্ল। তালহা শোনে। রেগে মেগে মিনিকে ধমক দেওয়ার আগেই পরি ডাকে, মিন্নি। জহির মিয়া হেসে ওঠে, বলে, পরির জন্য কিছু বলতে পারবে না, পরি তো মিনির বেস্ট ফ্রেন্ড। মিনি খেয়ে দিয়ে ডানা ঝাপটায়, তাকে ডাকে, বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড। তালহা বেগম রাগি চোখে তাকিয়ে থাকে মিনির দিকে। পরি হাতে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে। ডোলে ডোলে হাঁটতে হাঁটতে তালহার গা বেয়ে ওঠে। দু গালে হাত দিয়ে আদর করে। নাকের সাথে নাকে দুম দুম করে বাড়ি খেতে খেতে ডাকে, দাদা দাদা। জহির মিয়া হো হো করে হেসে ওঠে। তালহা বেগমের মুখে প্রশান্তির হাসি। জহির মিয়া দু চোখ ভরে দাদু নাতনির কাণ্ড দেখে। তালহার একমাত্র দুর্বল জায়গা এই ছোট্ট মেয়েটি। এতটা ভালোবাসে তালহা এই মেয়েটিকে। পরি জহির মিয়ার কোলে চলে আসে। জহির মিয়ার দাড়ি টেনে ধরে, খিলখিল করে হাসে। জহির মিয়া যখন রাগ করার মতো চেহারা করে রাখে, তখন পরি মুখ কালো করে ফেলে। গালে গাল লাগিয়ে বলে, দাদা। জহির মিয়া নিজেই হেসে ওঠে হো হো করে। পরিও হেসে ওঠে। মুনা হাতে ছোটখাটো একটা বাটিতে করে খাবার নিয়ে আসে। বলে, পরি খাবে না? আসো। পরি দুপাশে মাথা নাড়ায়, ঠোঁট বাঁকায়। সিঁড়িতে দাঁড়িয়ে দুটো চোখ দেখে পরির ঠোঁট বাঁকানো। পরির রাগ আর সেই রাগে চাহনি কতটা মিল। মোনার নরম কণ্ঠে বলে, না খেলে কিন্তু মিনি কথা বলবে না তোমার সাথে, কেউ বলবে না, খেলবেও না, এসো। পরি জহির মিয়ার গলা ধরে পেছনে মুখ করে রাখে, বলে, না না না। জহির মিয়া হাসে, বলে, রিককে পাঠাও, ও খাওয়াতে পারবে। মোনা বলে, ও অফিসে বেরোবে। কি করে? ঈশার পাশ ঘেঁষে নিচে নেমে আসে রিক, অফিসের ড্রেস পরা। মোনার হাতের বাড়ির দিকে তাকিয়ে বলে, এখনো খায়নি? মোনা দুপাশে মাথা নাড়ায় অসহায় হয়ে। রিক শক্ত চাহনি নিয়ে তাকায় মোনার দিকে। মোনা মাথা নামিয়ে নেয়। রিক পরির কাছে এগিয়ে যায়। পরি তো বেজায় খুশি, বাবার কোলে চাপটে পড়ে। গলা ধরে ডাকে, গালে আদর বসিয়ে বলে, পাপ্পা। রিক হেসে বলে, মাই প্রিন্সেস, না খেলে পাপা রাগ করবে, আরই দেবে। পরি কি বুঝলো কে জানে, রিকের মুখে আঙুল দিয়ে আঁকিমুখি করতে করতে মুখ দিয়ে বের করলো কয়েকটা এলোমেলো শব্দ। কোনো কিছু কোনো অর্থ নেই। রিক মোনার কাছে নিয়ে যায় পরীকে, ইশারায় বলে খাইয়ে দিতে। রিক মিনিকে দেখিয়ে বলে, ওই দেখো মা, মিনি খাচ্ছে, তুমিও খাও, কি মজা। পরি হাসে। মোনা তার ফাঁকে খাইয়ে দেয়। পরি মিনির সাথে তাল মিলিয়ে খেতে খেতে ডাকে, মিন্নি। রিক এদিক ওদিক হাঁটে পরীকে নিয়ে, আর হাতে করা কবজির দিকে তাকিয়ে ঘড়ির টাইম দেখে। মোনাকে বলে, আরো কয়টা খাইয়ে দাও, আমারও সময় হয়ে আসছে।
পরি খেতে খেতে দূরে দাঁড়ানো ঈশাকে দেখে, আঙুল দিয়ে দেখিয়ে দেয় রিককে, বলে ফিপ্পি। ঈশা দূরে দাঁড়িয়ে হাসে, মাথা দুলিয়ে বলে কি মজা কি মজা। পরি খেতে খেতে ঈশার মতো করে মাথা দোলায়। মিনিকে দেখিয়ে দেয় ঈশাকে, বলে ফিপ্পি মিন্নি। ঈশা হাসে। পরি খাওয়া শেষে রিকের ঘাড়ে মুখ মুছে নেয়। মোনা হাই হাই করে বলে, এটা কি হলো? এখন কি হবে? আপনার ড্রেসে তো পরি। রিক ঘাড় কাত করে মুছে ফেলে বলে, কিছু হবে না, আমি পানি দিয়ে মুছে নেব। পরি ঠোঁট ফুলিয়ে তাকায় রিকের দিকে, যার অর্থ মাম্মা এভাবে কেন বলবে, সে রাগ করেছে। রিক হেসে দেয় পরির কাণ্ডে, বলে রাগ করেছে আমার মা? পরি মাথা দোলায়। তারপর রিককে আঙুল দেখিয়ে দিয়ে বলে মোনাকে, বলে উফ। মোনা হেসে ওঠে, বলে বাবাকে বেড়ে তার আর কাউকে লাগে না, আবার অভিযোগ কত। রিকও হেসে দেয়। পরি লেগে থাকে রিকের সাথে, যেন সে আন্দাজ করতে পেরেছে রিক এখন তাকে রেখে চলে যাবে। কোট শক্ত করে ধরে হাটের মুঠোয় নিয়ে, তারপর মাথা ফেলে রাখে রিকের কাঁধে। ঈশার পাশ কেটে রিপ নেমে আসে, জিজ্ঞেস করে খেয়েছিস ইসু? ঈশা হ্যাঁ বলে জবাব দেয়। রিপ এগিয়ে আসে পরির দিকে, বলে পরিমা কই, খেয়েছে? পরি মাথা তুলে রিপের দিকে ফিরে বলে রি। উপস্থিত সবাই হু হু করে হেসে ওঠে। রিপ মুখ কালো করে বলে, দা ভাই দেখেছো, তোমার মেয়ে আমাকে নাম ধরে ডাকে। ডাকে তো ডাকে, সুন্দর করেও ডাকে না। রি কারো নাম হয় নাকি? ঈশা নিচে নেমে আসে, সামান্য হেসে বলে, তোমাকে রি ডাকছে রিপুদা। কাল আমাকে রেগে কি ডেকেছে জানো? শাহ। আমার নাম কি শাহ? আরেক দফা হাসির ফোয়ারা বয়ে গেল। রিপ কথার ফাঁকে রিপকে ইশারা করলো পরীকে কোলে নিয়ে যাওয়ার জন্য। রিপ ভুলিয়ে ভালিয়ে কলিয়ে নিয়ে নেয়। যখনই পরি বুঝতে পারলো রিপ তাকে আদর করার কারণ, রিপের চুল টেনে ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেয়। রিপ ওরে পাপ বলে ঘোরাতে থাকে পরীকে। রিক হেসে বেরিয়ে যায়। এসব অফিস টফিস কেন থাকে সে জানে না। সারাক্ষণ তার ইচ্ছে হয় মেয়ের সাথে টাইম কাটাতে। এরকমভাবে টাইম কাটাতে পারলে কতই না ভালো হতো। পরে ঢোক গিলে কাঁদে, অনেকক্ষণ পরপর ক্লান্ত হয়ে যায়। মাথা ফেলে রিপের কাঁধে, তাকায় আর চোখে কিছুটা দূরে দাঁড়ানো ঈশার দিকে। ঈশা ইশারায় হাসতে বলে। পরি মুখ ফিরিয়ে রাখে অন্যদিকে। ঈশা কেন কোলে নিচ্ছে না তাকে? পরি কিছুক্ষণ পর আবার তাকায় ঈশার দিকে, কিন্তু তারপরেও ঈশা তাকে কোলে নিচ্ছে না। রিক ঘাড়ে জোরে চেপে ধরে মুখ ই শব্দ বের করে মুখ দিয়ে। রাগে অবহেলায় চোখের জলে ভেসে যায় রিপের কাঁধ। ঈশা তা দেখে হাসে। পরি আর চোখে দেখে ঈশার হাসি, আবারও ঠোঁক তুলে কাঁদে। জোরে কামড় বসায় রিপের কাঁধে। রিপ চেঁচিয়ে ওঠে, ঈশার কোলে দিয়ে দেয় তাকে, বলে পরি রিপ ব্যথা পেয়েছে, তুমি ব্যথা দিয়েছ। পরি কাঁদতে কাঁদতে ঈশার চুল টেনে ধরে, ওড়না টেনে ধরে, গলার কাছে গিয়ে জোরে কামড় বসায়। সর্বশক্তি দিয়ে ছোট ছোট নখগুলো দিয়ে আঁচড় কাটে ঈশার গলায়, দাঁত বসিয়ে দেয় গলায়। সবাই পরীকে ছাড়িয়ে নিতে যেন ভুলে যায়, ঈশাও ছাড়ায় না। তার চোখ বেয়ে শুধু হঠাৎ করে জল গড়ায়। পরি তাকে রাগ মিটিয়ে ঈশার মুখের দিকে তাকায়। ঈশার চোখে জল দেখে আরো জোরে কাঁদে, মুখে মুখ লাগিয়ে তারপর আদর করে ডাকে আম্মা। রিপ অবাক হয়ে দেখে ঈশা আর তার পরীর কাণ্ড। এগিয়ে যায়, পরীকে কোলে নিয়ে নেয়, চোখে মুখে এক রাস উৎকণ্ঠা নিয়ে বলে, এই ইস্যু তুই কাঁদছিস? তুই কি বেশি ব্যথা পেয়েছিস? পরি কি করেছো তুমি এটা? পরীর চোখ বড় বড় করে তাকায় ঈশার দিকে। ঈশা হাসার চেষ্টা করে বলে, না ব্যথা পায়নি, আরো বেশি দেওয়া উচিত ছিল। আকাশে মৃদু মেঘের ঘনঘটা, বৃষ্টি নামবে। ঝিরিঝিরি বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। রিক্সায় বসে তার বাড়ি ফেরার তাড়া। ঈশা রিক্সা চালককে বলে, মামা একটু তাড়াতাড়ি যাবেন, ছাতা আনিনি আজ, ভিজে যাব নয়তো। যাচ্ছিও। রিক্সা চালক তার নিয়মেই চালায়। মেঘ ধীরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে চারিদিকে। তারা নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টায় রত। ঈশার চিন্তা বেড়ে যায়। বৃষ্টিতে ভিজলে তার জ্বর সর্দি লেগে যায়, সাথে সাথে জ্বর সর্দি বাড়লে আনুষঙ্গিক ব্যায়ামগুলোও বেড়ে যায়। বিছানা থেকে উঠতে তখন খুবই কষ্ট হয়। রিক্সা চলতে থাকে। নীরা ওর আজ আসবে না জানলে সেও আসতো না। তাদের দুজনকে ছাড়া ক্লাসেও মনোযোগ বসেনি আজ। তারা জানতো বোধ হয় আজ বৃষ্টি নামবে। বিরক্তিকর ঝিরঝির বৃষ্টির রূপ নেয় মুষলধারায়। রিক্সা চালক ভিজে জবজবে হয়ে যায়। ঈশার বিরক্তি নিয়ে বৃষ্টিকে বকে, আর আসার সময় পেল না। আঁকাবাঁকা করে পড়া বৃষ্টির ফোঁটা দেখে হঠাৎ তার মনে পড়ে যায় একটি কথা। একটি চিরকুটে সে লিখেছিল ডক্টরের সাথে বৃষ্টিবিলাসের কথা। এমন একটা দিন আসবে, চারদিকে নির্জন নিস্তব্ধ পরিবেশ থাকবে। হয়তো রাত, হয়তো দুপুর, নয়তো বিকাল। বৃষ্টির ঝুপঝুপ শব্দের সাথে বাজবে তার নুপুরের রিমঝিম শব্দ। পরনে থাকবে একটা সাদা শাড়ি, বকুল ফুলের গন্ধে ভরপুর থাকবে পরিবেশ। ডক্টর বকুল ফুলের মালা পরিয়ে দেবে তার গলায়, বকুল দিয়ে ছুঁয়ে দেবে তার নাক। সে লজ্জায় তখন নতবদনে হাসবে। ডক্টর সেই আগের ভোলাবালা চাহনি দিয়ে তাকাবে তার দিকে। পরনে থাকবে সাদা ধপধপে পাঞ্জাবি, চুলগুলো থাকবে কপালের কাছে ছড়ানো ছিটানো। খুব সযত্নে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলবে, মিষ্টি, এই মন কেমনের বৃষ্টি আমাদের, এই বৃষ্টিবিলাস আমাদের।
তোমার আমার আদি মিষ্টির। সেই চিরকুটের তো ডক্টরেরা দেখা হলো না, দেখলে কি একটা বাজে পরিস্থিতি হতো। ভালোই হয়েছে সব সরিয়ে ফেলেছে মিনুমা। ডক্টর তো এখন আইমির সাথে বৃষ্টিবিলাস করবে। এখন আইমিকে বলবে, ইমি, এই বৃষ্টিবিলাস আমাদের, এই মন কেমনের বৃষ্টি আমাদের, আমার তোমার আদি ইমির। ঈশা হেসে ওঠে, রিক্সা চলতে থাকে। তার আবারও মনে পড়ে 3 বছর আগে ডক্টরের বলা সেই কথা, মিষ্টি, এই আদি, এই ডক্টর তোমায় ভালোবেসেছে, কিন্তু তুমি ভালোবাসোনি, কখনোই ভালোবাসোনি। তুমি কষ্ট পাবে, খুব কষ্ট পাবে, ঠিক আমার মতো। ধুকে ধুকে মরবে, কাউকে দেখাতেও পারবে না, কাউকে বোঝাতেও পারবে না তোমার কষ্ট, তোমার যন্ত্রণাগুলো। বৃষ্টির আওয়াজের সাথে মিশে যায় তার ডুকরে কেঁদে ওঠা শব্দগুলো। ডক্টর এই কোন ধরনের অভিশাপ দিল তাকে? এত বড় অভিশাপ ডক্টর কি করে দিতে পারলো? এই সাপের বোঝা আর কত বইতে হবে? সে এবার যে খুব ক্লান্ত, মিষ্টি এবার খুব ক্লান্ত। ডক্টর কি কখনোই ক্লান্তির গ্লানি মুছে দিতে আসবে না? মিষ্টি যে ডক্টর নামক রোগটিতে আক্রান্ত হতে হতে নিঃশেষ হওয়ার পথে, ডক্টর কি করে অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে? ডক্টর যদি একটাবার খোঁজ নিত তাহলে খুঁজে পেত তার খুব সুন্দর একটা পৃথিবী আছে। সেই পৃথিবীতে তার একটি রানী আর একটি রাজকন্যাও আছে। ডক্টর কেন খোঁজ নেয় না? আনমনা হয়ে নিজেকে প্রশ্ন করতে করতে যখন সে মগ্ন, তখন চোখ যায় দূরে। রাস্তার মাঝখানে শাড়ি পরা মেয়েটি দুহাত মেলে চরকির মতো ঘুরছে। আশেপাশে কোনো মানুষ নেই। ছেলেটি হাত ধরে টান দেয়, থামানোর চেষ্টা করে। মেয়েটি তারপরও ঘোরা বন্ধ করলো না, থামলো না। ছেলেটি শেষমেশ গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। মেয়েটির কাণ্ড দেখতে লাগলো। ঈশা রিক্সা চালককে থামিয়ে দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে নেমে যায়। রিক্সা চালক বলে, ভাড়া মিটিয়ে সে গুটি গুটি পায়ে তখন হাঁটা ধরে। আদি ক্লান্ত ভঙ্গিতে গাড়িতে হেলান দেয়, বলে, চাকা পাংচার হওয়ার আর সময় পেল না, বিরক্তিকর। আইমি শাড়ির আঁচলে পানি কুড়ায়। আদিকে ঠেকে বলে, আদি, ভালোই হয়েছে বৃষ্টি এসেছে, সাথে চাকাও পাংচার, রাস্তার মাঝখানে বৃষ্টি বিলাস, উফ, দারুণ। আদি হাসে, বলে, ইমি, জ্বর সর্দি বাঁধলে কিন্তু বলো না। আদি, আমার জ্বর উঠেছে, সর্দি পেয়েছে। আইমি হাসতে হাসতে ঘোরে, শাড়ির আঁচলের সবটুকু পানি নিয়ে আদির সামনে এসে দাঁড়ায়। আদি তখন গাড়িতে মাথা রেখে হেলান দেওয়া। আইমি দুষ্টুমি করে সব পানি ছুঁড়ে মারে আদির দিকে। আদি তখন গাড়িতে মাথা রেখে হেলান দেওয়া। আইমি দুষ্টুমি করে সব পানি ছুঁড়ে মারে আদির দিকে। আদি হাত দিয়ে আটকানোর চেষ্টা করে, বলে, ইমি কি করছো? ইমি খিলখিল করে হেসে ওঠে। আদি দেখে সেই হাসি। আইমি শাড়ির আঁচলের পানি আবারও ছুঁড়ে মারার আগে আদি খপ করে ধরে ফেলে তাকে। আইমি হকচকিয়ে যায়, বলে, ছাড়ো। আদি হাসতে হাসতে বলে, ভয় পেলে? আইমি মাথা নেড়ে বলে, একদম না। আদি হেসে আইমিকে ঘুরিয়ে নেয়, লজ্জায় কুঁকিয়ে ওঠে আইমি। আদি শাড়ি জড়িয়ে ইমির গায়ে দেয়, পকেট থেকে বের করে এক মুঠো বকুল ফুল। কানে বেজে ওঠে, যখন আপনি মিষ্টিকে মন প্রাণ দিয়ে খুঁজবেন, তখনই গিয়ে দাঁড়াবেন বকুল তলায়। বকুল ফুলের সুবাসে আপনি মিষ্টিকে খুঁজে পাবেন, মিষ্টিকে অনুভব করতে পারবেন। সে সত্যিই গিয়েছিল আজ বকুল তলায়, অনুভব করতে পেরেছে কিনা কে জানে, কিন্তু এই বকুল ফুলগুলো পেয়েছে। মিষ্টি তো অন্য কারো, ইমিকে দিলে কেমন হয়? আইমি নড়ে চড়ে ওঠে, বলে, কি করছো আদি? আদি পুরোটা সময় নিশ্চুপ। বকুল ফুলগুলো একে একে আইমির ভেজা চুলে গেঁথে দেয়। অনেকক্ষণ সময় লাগে। আইমি যেন নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল পুরোটা সময়। আদির দিকে হুট করে ফিরল, বলল, আমার জন্য? আদি মাথা হেলিয়ে হ্যাঁ জানালো। আইমি হাসলো, তৃপ্তির হাসি, প্রশান্তির হাসি। আলতো করে সে মাথা রাখলো আদির বুকে, মন কেমন করা ভালোবাসায় ডুব দিয়ে উচ্চারণ করলো, খুব খুব ভালোবাসি আদি। আদি কিঞ্চিত হাসার চেষ্টা করলো। আইমিকে ধরতে চাইলো, দুহাত বাঁধার আগে চোখ যায় দূরে দাঁড়ানো একটি মেয়ের দিকে। যদি সে খুব কাছ থেকে খুব গভীরভাবে অনুভব করার চেষ্টা করত, তাহলে বুঝতে পারতো কি পরিমাণ যন্ত্রণা হচ্ছে মেয়েটির, কি পরিমাণ কষ্ট হচ্ছে, কি পরিমাণ তোলপাড় হচ্ছে তার বুকে। এ কখনোই তার ডক্টর নয়। ডক্টর কখনোই মিষ্টিকে ছাড়া অন্য কাউকে তার বুকে মাথা রাখতে দেবে না, কখনোই অন্য কারো চুলে বকুল ফুল গুঁজে দেবে না, অন্য কাউকে এত কাছে ঘেঁষতে দেবে না, কখনোই না। এ কখনোই তার ডক্টর নয়, হতেই পারে না। ডক্টর কবে এত পাষাণ হলো? বৃষ্টি জলে ধুয়ে মুছে যায় মেয়েটির চোখের নোনা জল। তার দু চোখ ঝাপসা হয়ে আসে বারবার। গুনগুন করে কান্নার আওয়াজ পৌঁছায় না তার ডক্টরের কানে, পৌঁছায় না নীরব অনুভূতিদের আর্তনাদ, পৌঁছায় না নীরব কান্নার আওয়াজ, পৌঁছায় না দীর্ঘশ্বাস। মেয়েটি খেয়াল করে তার দিকে দৌড়ে আসছে একটি ছেলে বাইক থেকে নেমে, ছেলেটির হাতে ছাতা। ছেলেটি তার সামনাসামনি এসে হাঁপাতে হাঁপাতে বলল, তুই এখানে কেন? রিক্সা থেকে এখানে নেমে গিয়েছিলি? দেখ কিভাবে ভিজে গেছিস। জ্বর সর্দি বাঁধিয়ে বসবি নাকি? সবার রাতের ঘুম হারাম করবি? তোর কি একটু ভালো থাকতে ইচ্ছে করে না?
ভালো রাখতে ইচ্ছে করে না? কেন এমন তুই? মেয়েটি খেয়াল করে এই আদুরে শাসন শুনে তার চোখের জল আর বাধা মানছে না। এই কাকে ঠকিয়েছে সে, যে মানুষটা তাকে নিয়ে এত ভাবে? সে ডুকরে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে হিচকে ওঠে। রিপ হকচকিয়ে যায়, বলে, এই ইস্যু, কাঁদছিস কেন তুই? বল আমাকে। ঈশা কেঁদে যায়, কাঁদতে কাঁদতে ঢলে পড়ে ছেলেটির বুকে। বলে, রিপুদা, আমি অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে মেরে ফেলো। রিপ ছাতা মেলে ধরে, মেয়েটিকে দাঁড় করিয়ে বলে, যতবার ঝড় আসবে আমি ঢাল হয়ে দাঁড়াবো তোর পাশে। যতবার ভুল করবি ততবার শুধরে দেব। যতবার দুধে যাবি ততবার তোকে কাছে নিয়ে আসবো। কিন্তু কখনো আমায় পর করে দিস না। আমার সব আপনজনের মাঝে তুই আমার খুব খুব প্রিয় একজন। আমাকে ছেড়ে কখনো যাস না, কখনো আঘাত দিস না। তোর দেওয়া আঘাত আমি সহ্য করতে পারবো না রে, মরে যাব। কান্নার আওয়াজ বৃষ্টির আওয়াজে মিলিয়ে একাকার হয়ে রিপের আকুতে। মেয়েটি শুনল কি না কে জানে। অপরাধবোধ তার জাগ্রত হয় ধীরে ধীরে। কেন রিপুদা তার কাছ থেকে এত কিছু আশা করে সে একদম বুঝে পায় না। সে শুধু জানে এই মানুষটা তার ভরসাস্থল, তার আশ্রয়, তার একজন ভাই। এমন এক বৃষ্টির দিনে আবারও দুই বন্ধুর দেখা। রিপের পেছনের মেয়েটিকে গলা কাত করে দেখে আদি। আইমিও, তার পায়ের তলার মাটি যেন সরে যায়। এত বছর পর এই মেয়েটা আবার তার আদির সামনে। দেখে মনে হচ্ছে এখনো ছোট্ট একটি মেয়ে, কলেজে পড়ে। ঈশা গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকে রিপের পেছনে। রিপ বকবক করে আদির সাথে, আদিও বলে, আর চোখে ওই মেয়েটিকে দেখার চেষ্টা করে। কথা বলা শেষ করে রিপ বাইকে গিয়ে বসে। ঈশা ধীর পায়ে হেঁটে যায় রিপের পিছু পিছু। থমকে দাঁড়ায়, চোখ তুলে তাকায় আইমের দিকে। আইমের চোখে ভয় দেখে সে তাচ্ছিল্যের হাসি হাসে। তার চোখে হাসি দেখে আইমি যেন স্বস্তি পেল। আদি হাত শক্ত করে ধরল, আদির বাহু ধরে দাঁড়িয়ে রইল, মাথা রাখল। ঈশা আর পিছু ফিরে না, গটগট করে হেঁটে যায়, বাইকের পেছনে বসে যায়। রিপ বলে, ভালো করে বস। ঈশা বসে, ছেলেটির কাঁধে হাত রাখে, বাইক ছেড়ে দেয়। চলে যায় বহুদূর। ধীরে ধীরে ঝাপসা হয় ডক্টর এবং ডক্টরের সেই চাহনিটা। আদি অবাক চোখে তাকায় বাইকটি চলে যাওয়ার দিকে। দেখতে দেখতে একসময় বিলীন হয়ে যায় সেই বাইক। ঈশা কিছু দূর যেতে না যেতেই আবারও ডুকরে কেঁদে ওঠে, ছেলেটির পিঠে মাথা রাখে। কেঁপে কেঁপে কেঁদে ওঠে। কিছু দূর যেতে না যেতেই ছেলেটি বাইক কষে। মেয়েটি ভড়কে যায়। ছেলেটি মেয়েটির দিকে ফিরে বলে, এভাবে ধরিস কেন ইস্যু? আমি বাইক চালাতে মনোযোগ দিতে পারছি না, এভাবে ছবি নামায়। আদির হাঁটা ধরে লম্বা লম্বা পা ফেলে। আমি তার সাথে তাল মিলিয়ে হাঁটতেও পারে না। বলে, আদি, আমাদের অন্য কোথাও যাওয়ার কথা ছিল। আদি হাঁটতে হাঁটতে জবাব দেয়, আজ আর কোথাও যাব না ইমি। আমার শরীরটা খারাপ লাগছে, হঠাৎ করে, যা অপ্রত্যাশিত। এমনটা তো হওয়ার কথা ছিল না।